সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস স্টার টকে। আমি শান্তা জাহান। এই সপ্তাহ ফিরে এসেছি একই সময়ে বরাবরের মতো আপনাদের জন্য পছন্দের একজন তারকাকে সাথে নিয়ে। আজকে তারকার সাথে আমরা পরিচিত হব, কিন্তু তার আগে এই তারকা সম্পর্কে যদি একটু বলি, সে একাধারে একজন নৃত্যশিল্পী, একজন অভিনয় শিল্পী এবং বিজ্ঞাপন চিত্রেও মডেল হিসেবে তাকে আমরা পেয়েছি। কাজ করছেন বেশ অনেকগুলো বছর, কিন্তু এত কাজ করার পরেও আমি বলবো এই তারকার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি তার নিজেকে প্রচার বিমুখ রাখতে পছন্দ করেন এবং আমাদের মিডিয়া গসিপ বা মিডিয়া কালচার থেকে নিজেকে একটু দূরে রাখতেই বোধহয় বেশি ভালোবাসেন। চলুন আজ কাজের আড্ডার পাশাপাশি তার সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই, এই প্রচার বিমুখতার কারণটা কি সেটাও জেনে নিই। আমার সাথে রয়েছেন আমাদের প্রিয় অভিনয় শিল্পী তাহমিনা সুলতানা মৌ। অনেক অনেক শুভেচ্ছা আপু। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। থ্যাংক ইউ। মমতাজ গোল নাম্বার 1 মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। শাড়িতেই বাঙালি নারী, আমরা এটা সবসময় বলি এবং মৌ আপুকে আমি সবসময় যতদিন দেখেছি একদম ইয়াং এজের বেশ কিছু কাজে যদিও আমরা মাঝে মাঝে সালোয়ার কামিজ পরে দেখেছি, কিন্তু তারপরে পুরোপুরি হচ্ছে শাড়িতে আকৃষ্ট। মানে এটা কি নিজের ভালোবাসা এবং ভালো লাগা থেকে, নাকি মনে হয় যে শাড়িতেই আমাকে বেশি আকর্ষণীয় লাগে? হ্যাঁ, শাড়িতে আমার মনে হয় শাড়িটা আমি অনেক ক্যারি করতে পারি, আমাকে দেখতে সুন্দর লাগে। আর সালোয়ার কামিজের থেকে আমার কাছে মনে হয় শাড়ি অথবা ওয়েস্টার্ন, এই দুটাতে আমি অনেক কমফোর্টেবল, যার কারণে এই দুটোই বেশি পরা হয়। এবং দুটো কিন্তু একদম অপোজিট, একদম অপোজিট। এটা আমার ক্ষেত্রেও হয়। মানে আমার কাছে মনে হয় যে সালোয়ার কামিজের ওই যে মানে ওনাটাকে কিভাবে নিলে ভালো লাগবে, কিভাবে ক্যারি করব। আর আমার একটা খুবই ব্যাড এক্সপিরিয়েন্স আছে, একবার রিকশায় ওনা পেঁচিয়ে গিয়েছিল, তারপর থেকে ভয় লাগে। আমারও মানে এরকম কিছু না, কিন্তু আমি কমফোর্টেবল হচ্ছে গিয়ে নর্মাল লাইফে ওয়েস্টার্ন অথবা কুর্তি এই ধরনের আউটফিটে। আর কোনো একটা অকেশন বা মানে প্রোগ্রাম থাকলে মনে হয় যে শাড়িটা পরে, একটা শাড়ি, একটা সিম্পল একটা শাড়ি পরলে মনে হবে যে আমি অনেক গর্জিয়াস কিছু একটা করে ফেলেছি। এন্ড এটা খুবই অ্যাকসেপ্টেবল আমাদের দেশে, যে সবাই মানে ছোট বড় সব কালচারের মানুষ না শাড়িটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নেয়। যেই কথাটা বলছিলাম যে প্রচার বিমুখতা, ঠিক আছে, এটা কেন? প্রচার বিমুখতা না, মানে মিডিয়াতে যখন একদম প্রথম দিকে কাজ শুরু করি তখন দু একটা সাংবাদিকের সাথে কথা বলেছি, তারপর দেখলাম যে আমি যেটা বলি সেটা নিউজে আসে না, একদম লেখাটা চেঞ্জ হয়ে যায়, নেগেটিভ একটা মানে হেডিং হয়। তো ওটাতে আমি ভয় পেয়েছি, ভয় পেয়ে যেটা হচ্ছে মনে হচ্ছে না না দরকার নেই, কথা না বলাই ভালো, এই করে করে অভ্যাস হয়ে গেছে। এই প্রশ্নগুলো লাইক তুমি তো আপু অভিনেত্রী, সুন্দরভাবে অভিনয় করছো, স্পেসিফিক একটা নাটকে সবসময় এই চরিত্রটা থাকবেই, কারণ ধারাবাহিকে প্রচুর কাজ করা হয়। তো একজন মানুষ আসলে যখন নিয়মিতভাবে ওই কাজটা না দেখেন বা নাটকটা না দেখেন, সে কিন্তু বলতে পারবে না। বাট তারা সোশ্যাল মিডিয়াতে এতটাই আকৃষ্ট বা এতটাই আসলে সময় ব্যয় করে, তারা মনে করে একজন অভিনেতা বা অভিনেত্রী বা একজন এই প্ল্যাটফর্মে কাজ করা যে কোনো মানে সেক্টরই হোক না কেন, তারা বোধহয় নিয়মিত আসলে ভাইরাল কন্টেন্ট নিয়ে শুধু সোশ্যাল মিডিয়াতে থাকবে, তার মানে সে নিয়মিত কাজ করছে। আসলেই একজন নৃত্যশিল্পী হিসেবে মৌ আপুর তো প্রথম যাত্রা শুরু, কারণ ছোটবেলা থেকে সেই নাচটাকে মানে আমি বলবো যে ভালোবেসে করা, কিন্তু তারপরে এটাতে মানে খুব বেশি নিয়মিত না হওয়ার পেছনে রিজন কি ছিল? না হওয়ার রিজন কিছু না, যেটা হয় যে বিয়ে হয়ে গেল, তারপর সংসার, আমার বাবা অনেকদিন অসুস্থ ছিল, ওটা একটা কারণ আমার মিডিয়াতে রেগুলার না হওয়ার। বাবা হসপিটালে ভর্তি হচ্ছে, বাসায় আসছে, এইসব কারণে একটু গ্যাপ মানে ছাড়া ছাড়া ছিলাম, সব কিছুতে রেগুলার ছিলাম না। নাচটা ওই কারণে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরে আমি বলবো আঞ্জাম মাসুদের কথা, আঞ্জাম ভাই, সোহেল রহমান, সোহাগ, এরা কিন্তু, রতন স্যার, ওনারা কিন্তু আমাকে মাঝে মাঝে ডাকেন, এখনো তারা কোনো স্পেশাল প্রোগ্রাম হলে আমাকে ডাকেন, আমি সেখানে নাচ করার চেষ্টা করি। আগের মতো তো প্র্যাকটিসটা নেই, অত ভালো নাচতেও পারি না এখন, মোটামুটি তাও করছি, এখন মনে হয় যে আসলে এটা কন্টিনিউ করা উচিত ছিল, করা হয়নি বিভিন্ন কারণে, মিস করি দেখে আবার স্টার্ট করেছি। বাট এখন আমি এনজয় করছি এটা, অ্যাটলিস্ট অভিনয়ের সাথে আসলে বাইন্ডিং এর জায়গাটা নেই যে আমাকে করতেই হবে, এখন ভালো লাগার জায়গাটা বেশি। এক্স্যাক্টলি, ভালো লাগার জায়গা থেকেই করছি জিনিসটা। এখন আমি কিন্তু নাচ যেমন করছি, মঞ্চে অভিনয়ও করছি, রেগুলার টিভিতে অভিনয় করছি, এখন আমি আমার কাজটাকে অনেক আরাম করে করতে পারছি, কারণ বিয়ে
বাচ্চা হলো, বাচ্চা একটু বড় হয়েছে, এখন কিন্তু আমি নিজেকে একটু সময় দিতে পারছি। রাইট, রেসপন্সিবিলিটি জায়গাটা থেকে কিছুটা হলেও আসলে নিজের জন্য সময় বের করা যায়, একটু সময় বের করা যায়, যার কারণে করতে পারছি। আর প্রথম দিকে মিডিয়ার শুরুর দিকে ছিল কি নিজেকে স্টাবলিশ করতে হবে, একটা প্রেশার কিন্তু থাকে একদম। হ্যাঁ, তখন নাটকটাই অভিনয় করতাম, কারণ ওই সময় যদি আমি নাচ করছি, নাটক করছি, আবার মঞ্চে কাজ করছি, সবকিছু মিলিয়ে না আইডেন্টিটি ক্রিয়েট করাটাও একটা ব্যাপার থাকে যে আসলে আমি কি। হ্যাঁ, আসলে আমি কি, ওইটা একটা ব্যাপার থাকে, প্লাস কমিটমেন্টের ব্যাপার থাকে যে আমি যখন মঞ্চে কাজ করছি আমার জন্য তো ফ্লোরে এতগুলো ছেলে মেয়ে বসে থাকবে না। সো আবার ওদিকে আমি মিডিয়াতে স্ট্রাগল করছি, তখন একটা কাজ আসলো, ওই কাজটাও ছাড়তে কষ্ট হচ্ছে যে এই কাজটা ছেড়ে দিব মঞ্চ নাটকের জন্য, মানে হয় না, কনফ্লিক্ট করে, অনেক কনফ্লিক্ট করে। এইসব কারণে মনে হয়েছে যে আচ্ছা আস্তে আস্তে মঞ্চ নাটকটা একটু কমাই, নাচটা কমাই, আগে অভিনয়টাকে ফোকাস করি, তারপরে তো এখন তো। আর যে সময়টাতে আপু শুরু করেছিলেন সেই সময়টাতে আসলে বেশ কিছু নতুন আর্টিস্ট কিন্তু আমরা পেয়েছি, একটা প্রজন্ম তৈরি হচ্ছিল এবং সবাই মোটামুটি সমসাময়িক। সো আসলে আমি বলবো টিকে থাকা না, ব্যাপারটা হলো ওই যে বন্ধুদের সাথে একসাথে পথ চলতেও কিন্তু নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হয়। সো ওই বিষয়টাই নিশ্চয়ই তখন কাজ করেছে, তখন ওটাই কাজ করেছে। প্লাস ভালো কাজ তখন আসতো যেটা, সেটা তো ভাগ হয়ে যেত, ও কিছু পাচ্ছে আমি কিছু পাচ্ছি, তো আমি যদি আমার টাইমটা না মেনটেন করতে পারি তাহলে তো আমি আর পাবো না। কনসিস্টেন্সিটাকে বজায় রাখতে হচ্ছে। মমতাজ মেহেদী, প্রিয়জন প্রিয়তমার মেহেদী। ফিরে এলাম। বিরতিতে যেতে যেতে আমার একটা জিনিস খুব মনে হচ্ছিল, সেটা হচ্ছে আমরা একজন অভিনেত্রী, একজন নৃত্যশিল্পী, একজন মডেল তাহমিনা সুলতানা মৌকে জানি এবং চিনি, কিন্তু তার আরেকটা পরিচয় যদি আমরা দেখি, 90 দশকের বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা, তারকা এবং চমৎকার একটা জুটি, তাদের সাথে একদম পারিবারিক একটা সম্পর্ক, আমাদের প্রিয় শাবনাজ আপুর ছোট বোন। সেই জায়গা থেকে নিশ্চয়ই চলচ্চিত্রেরও অনেক অনেক অফার থাকার কথা। এত লোভনীয় কাজগুলো করার অফার কিভাবে করে আসলে সেই সময়টাতে সামলানো হয়েছে? আসলে ওই সময় চলচ্চিত্রের অফারটাই ছিল, কিন্তু আমি যে সময়ে চলচ্চিত্রে কাজ করব চিন্তা করছিলাম বা অফারগুলো পাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে 2001 ওই টাইমে। ততদিনে অলরেডি 90 দশকের ওই ক্রেজটা কিন্তু পার হয়ে গেছে, তাই না? না, ওই ক্রেজটা পার হয়ে যায়নি। শাবনাজ আপু যখন মিডিয়াতে মানে কাজ করা শুরু করলো তখন তো নতুনদের জোয়ার, আপু কিন্তু স্টার্ট করলো একদম নতুন মুখ বলতে যা বোঝায় সেটা আপু এবং নাইম ভাইয়া এটা স্টার্ট করলো। তারপরে কিন্তু অনেকেই আসলো আপুদের পরে, এবং আস্তে আস্তে বড় আপু ভাইয়ের সাথে বিয়ে হলো, আপু কাজটা ছেড়ে দিচ্ছে। ওই টাইমে কিন্তু আমার কাছে কাজের অফার আসতে লাগলো, কারণ যেহেতু বড় আপুর সাথে আমার বয়সের একটা গ্যাপ আছে। তখন যে সমস্যাটা হলো একেবারে কাট পিসের যুগ, 2001 আমার মানে আমি জাস্ট এসএসসি মানে পাশ করলাম, ওই সময়টাতে যে আমি ফিল্মে কাজ করব, কাট পিসের যুগ, সবকিছু মিলিয়ে না মানে আমার ভয় লাগা শুরু করলো। এবং আপু পারিবারিক পরিবেশও একটা ব্যাপার। হ্যাঁ, আমার কারণ অনেকেই তখন বাসায় অফার নিয়ে আসছিল, আব্বাকে নক করছে, আপুকে নক করছে, মৌকি কাজ করতে চাই কিনা। তখন আমি একজন ডিরেক্টরের সাথে বসলাম, বসে কথা বললাম, শুনলাম, গল্প শুনলাম। তারপরে আমি বললাম যে আপনি না হয় একটা ছবি বানাবেন, তারপর এরপরে আমার কি হবে? তারপর তো আমি না গাড়ি কিনতে পারবো, কারণ উনি যে রেমুনেশন আমাকে দিবে তা দিয়ে একটা গাড়ি কেনাও সম্ভব হবে না, না আমি রিকশায় চলতে পারবো, তাহলে আমার হবেটা কি আলটিমেটলি, তাই না? আমি অপেক্ষা করব যে কবে ভালো কাজ আসবে, একটা কাজ আসবে। হ্যাঁ, এবং ওই সময় যখন আমি নাটকে কাজ করা শুরু করি, আমার সমসাময়িক যারা ছিলেন তারাও কিন্তু সাহস পাচ্ছিল না ফিল্মে কাজ করার ব্যাপারে। তো আমিও আসলে সাহসটা পাইনি। যদি পরিবেশ ভালো থাকতো তাহলে আমি অবশ্যই মানে চলচ্চিত্রে কাজ করতাম। আচ্ছা, কাজ নিয়ে তো অনেক কথা হচ্ছে, আবারও কাজের প্রসঙ্গে আসবো, তার আগে একটু স্কিন কেয়ার নিয়ে জানতে চাই যে মৌয়াপুর স্কিন খুবই সুন্দর, ফ্ললেস মনে হচ্ছে দেখে। যেটা হয় আমাদের সময়ের সাথে রিঙ্কেলস আসবে, আমাদের স্কিনের পোর্স বড় হবে বা সবকিছু, বাট তারপরে সেটাকে আমরা কিভাবে আসলে মেনটেন করি এটা একটা ফ্যাক্ট। তো নিজের, এবং আমি দেখলাম বেশ কিছুদিনে মৌয়াপুর যেটা হয়েছে, বেশ ওয়েট লস করার একটা ট্রাই ছিল। ওভারঅল আসলে নিজেকে কিভাবে ম্যানেজ করা হচ্ছে?
নিজেকে ম্যানেজ করা খুবই কঠিন আমার জন্য, কারণ আমার অলমোস্ট 12-13 ইয়ার্স হচ্ছে কি আমার থাইরয়েড। সো থাইরয়েডের সাথে আমি জাস্ট যুদ্ধ করছি, একদম যুদ্ধ করছি আমি পুরা। আমার ওয়েট গেইন হচ্ছে অনেক, আমি ট্রাই করছি কমানোর, কিন্তু আবার বেড়ে যাচ্ছে। এটা মনে করো যে আজকে অনেক বছর ধরে এই যুদ্ধ চলছে আমাদের দুজনের। আমি কিন্তু সারা বছরই কোনো না কোনো ডায়েটের মধ্যে থাকি। মানুষ দেখে টায়ার্ড হয়ে যায় যে এত কিছু করার পরেও মৌ শুকায় না কেন, কারণ আমি আসলে শুকাতে পারি না। আমি একটা সময় বোর হয়ে যাই, আমি টায়ার্ড হয়ে যাই যে আর কত ডায়েট করব, আর কত জিম করব। সবচেয়ে বড় কষ্ট হয় যেটা, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলির সবাই তো একই ডায়েটের মধ্যে আসে না। সো এইগুলোকে মেনটেন করা খুব টাফ হয়ে যায়। মানে ফ্যামিলি ফ্রেন্ডসের আড্ডা থাকে, একসাথে সবাই মিলে খেতে বসা, ওইটার থেকেও ভয়ঙ্কর হয়ে যায় যে অনেক সময় অনেক ফ্যামিলি দাওয়াত থাকে। আমি দেখা গেছে ওই দাওয়াতে যে আমি খাই নাই। কেন খাও না? মৌ আমি ফাস্টিং এ আছি, আমি এই ডায়েটে আছি। মানে আমি আনইজি ফিল করি যে তারপর আমাকে এটা করতে হয়, কিছু করার নেই। সো যাই হোক, লাস্ট 1 বছরের উপর ধরে অনেক কষ্ট করে কিছুটা কমেছি। কিছুটা যে কতদিন থাকবে আমি জানি না, আমি নিজেকে নিজেই বিশ্বাস করি না। দেখা যায় হুট করে আমি আবার মোটা হয়ে যাব, এটা একটা আছে। আর স্কিনের ব্যাপারটা, এটা বোধহয় বাবা আমার কাছ থেকে পাওয়া, জেনেটিক। হ্যাঁ, স্কিনটা একটু ভালোই, খুব বেশি যত্ন করতে হয় না, জাস্ট নাইট ক্রিম বা সানব্লক এগুলোই জাস্ট মেনটেন করি, চেষ্টা করি করার। আর মেকআপটা, এটা একদম ডে 1 থেকে আমার মেকআপ অলওয়েজ ন্যাচারাল, মানে কি একটু ব্র্যান্ডের প্রোডাক্টটা ইউজ করি, ডেট যাতে এক্সপায়ার না হয় এগুলো একটু মেনটেন করি একদম প্রথম থেকে। সো ট্রু। এবং এইটা মেনটেন করলে যেটা হয় যে স্কিনটা খুব বেশি তখন রাফ হয় না বা নষ্ট হয় না। মমতাজ রেড গোল্ড মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। আমরা স্কিন নিয়ে কথা বলছি, তো মেকআপটা রিমুভ করি প্রপারলি। হ্যাঁ, আচ্ছা, ব্রাউন স্কিনের বেশ কিছু বেনিফিটস আছে যেটা আমাকেও অলওয়েজ শুনতে হয়, যে ব্রাউন স্কিন মানে হচ্ছে তোমাদের স্কিনটা খুব সহজে রিঙ্কেলস পড়ছে না, পোর্স খুব বেশি হয় না, বা পিগমেন্টেশনের প্রবলেম নাই। আসলে কি কথাগুলো সত্য, নাকি আমরা অ্যাকচুয়ালি মেইনটেইন করি ন্যাচারালি? বোথ। এই স্কিন টোনটা তো আসলে অনেক সুন্দর, যে যত কথাই বলুক, আমরা বাঙালিরা সুন্দর মানেই বুঝি ফর্সা, কিন্তু আমার কাছে মনে হয় আমার গায়ের রংটা সুন্দর, এবং যেটা দেশের বাইরে গেলে অনেক কমপ্লিমেন্ট আমরা পাই। আমার মাঝে মাঝে তো আমার থেকে একটু ডার্ক টোনে যারা, তাদেরকে আমার অনেক বেশি সুন্দর লাগে, মনে হয় যে আমার মনে হয় যে বেশি গ্ল্যামারাস। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ওই টোনটা পেলে বোধহয় ভালো লাগতো, আরো বেশি ক্যামেরাতে আরো সুন্দর লাগতো। আর ওই যে বেশি কিছু কিন্তু করা লাগে না, একটু সানব্লকটা রেগুলার ইউজ করা এবং প্রপারলি মুখ ধোয়া, ক্লিন করা, এইটা ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় অনেক কিছু দিচ্ছি, আজকে এটা লাগাচ্ছি, কালকে ওটা লাগাচ্ছি, যেগুলো না করাটাই বেটার। আচ্ছা, থাইরয়েড ইস্যুতে আমাদের যেটা হয়, প্রচুর হেয়ার ফল হয়। সো হেয়ার লস নিয়ে তো নিশ্চয়ই খুব অনেক সাফার করছে। ভিটামিন খাচ্ছি, ওই তেল দেওয়া বা পেঁয়াজের রস দেওয়া, এগুলো ট্রাই করি, মানে ন্যাচারালি যতটুকু মেইনটেইন করা যায়। এছাড়া তো আসলে কিছু করার নেই। তবে অনেক হেয়ার ফল, অনেক, মানে এটা একটা সময় খুবই ফ্রাস্ট্রেটিং লাগে যে এত কেন চুল পড়ে যাচ্ছে। আর রেগুলার যেই পার্লারের গুলোতে যাই, তারা তো দেখে বলে, আপু আপনার যে চুল ছিল। হ্যাঁ ছিল, এখন এই কথাটা সবচেয়ে বেশি হতাশা তৈরি করে যে মানুষগুলো বলে। তারপরে কিছু করার নেই, আমারও থাইরয়েড আছে, সো আমি এই জন্য আসলে জানতে চাচ্ছিলাম যে ওভারঅল এটাকে মেনটেন করার জন্য আমরা সবাই মিলে কি করতে পারি। সবাই মিলে আসলে আমার কাছে যেটা মনে হয় যে ফুডটা মেনটেন করতে হবে, অ্যান্ড মেডিসিন মাস্ট। মেডিসিন তো অফ দেওয়ার কোনো অপশনই নাই। আরেকটা হচ্ছে আপনার চারপাশের মানুষগুলো যদি আপনাকে বোঝে, তাহলে অনেক সুবিধা হয়, সাপোর্ট দেয়। কারণ এত বেশি মুড সুইং হয় যে পাশের মানুষটা যদি না বোঝে, তাহলে খুব প্রবলেম হয়ে যায়। আমার ফ্যামিলি মেম্বাররা অ্যাকচুয়ালি এই জন্য ওই পাশের মানুষগুলোকে আবার জানতে হবে অ্যাকচুয়ালি হরমোনাল ইমব্যালেন্স কি, থাইরয়েড কি, এন্ড কেন মুড সুইং হচ্ছে। মানে মেন্টাল হেলথ নিয়ে তো আমরা আসলে খুব একটা বেশি কাজ করি না। এটাই বলছিলাম যে শান্তা, যে অনেক সময় দেখা হলো কারোর সাথে অনেকদিন পরে, তুমি যে বললে যে অনেকদিন আপনার নাটক দেখি না, এটা তো আছে, সাথে মুখের উপর বলে দেবে, আল্লাহ এত মোটা হয়ে গেছো। হ্যাঁ, বাট জিজ্ঞাসা নেগেটিভ কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয়। এর মধ্যে একজন আমাকে শুটিং এর মধ্যে, আল্লাহ আপু আপনি কি অসুস্থ? আমি বলি কেন? না আপু কেমন শুকায় গেছেন। আমি মোটা ছিলাম তখনও বলতা এরকম, এখন শুকাইছি, এখনো কি কথা বলো।
মানে ওয়েট গেইন করাটাও কিন্তু একটা কমপ্লিমেন্টের জায়গা হতে পারে এবং সুন্দর করে বলা যেতে পারে যে তুমি বোধহয় আগে না অবশ্যই বলতে পারো, তার আগে তো জিজ্ঞেস করো যে তুমি কেমন আছো, রাইট আপু তোমার শরীর ভালো কিনা সেটা জিজ্ঞেস করো। তুমি জিজ্ঞেস কোনো কিছু অনেকদিন পরে তোমাকে দেখলাম ভালো লাগছে, হ্যাঁ কোনো কিছু না বলে হঠাৎ করে তুমি বডি শেমিং এর উপরে চলে গেলা যে তুমি অনেক মোটা হয়েছো, তুমি অনেক শুকাইছো কেন? এবং এটা অ্যাকচুয়ালি মেকআপ রুমে খুব চমৎকার ভাবে এই কথাগুলো হয়। সো আচ্ছা, বকুলপুর সিজন 2 ওখানে খুব চমৎকার একটা ক্যারেক্টার দিয়ে শুরু হলো, কিন্তু তার পরবর্তীতে আস্তে আস্তে আমরা দেখলাম যে ক্যারেক্টারটাও একটু ম্লান হয়ে যাচ্ছে এবং মৌ আপু নেই কেন? বকুলপুর সিজন 1টা খুব ভালো ছিল, ওয়ানে আমার ক্যারেক্টারটাও খুব ভালো ছিল এবং সবকিছু অডিয়েন্স রিয়াকশন তারপর সবকিছু ভালো ছিল, অনেক ভালো ছিল, রেসপন্সটা অনেক অনেক। তারপরে ওটা বন্ধ হয়ে গেল কোভিডের টাইমে, দেন আমরা সিজন 2 করলাম। প্রথম দিকে ভালোই যাচ্ছিল, পরের দিকে আমি দেখি আমার চরিত্রটার কোনো ভ্যারিয়েশন নাই, একই জায়গায় আমি আটকে আছি, একই জায়গায়। তারপর আমি অনেকবার রাইটারের সাথে কথা বললাম, ডিরেক্টরের সাথে কথা বললাম, যখনই আমি কথা বলি তখন এমন একটা সিচুয়েশন তৈরি করে যেটা আমি রিলেট করতে পারি না, আমার ক্যারেক্টারের সাথে যায় না, আমি ওটাতে মানে হঠাৎ করে মনে হচ্ছে যে আমি বললাম বলেই বোধহয় একটা কিছু এক্স্যাক্টলি ওটাই করতো। তো ওটা দেখে আমি বিরক্ত হতাম। তারপরে আমি লাস্টে আমি অনেকবার জিজ্ঞেস করলাম তাদেরকে যে আপনারা কিছু করবেন বা না, কারণ একটা ক্যারেক্টার আমি এতদিন ধরে করছি, ছেড়ে দেওয়াটাও অনেক বড় একটা ডিসিশন, মায়া তৈরি হয়, চরিত্রটা আমি তৈরি করেছি, প্লাস অডিয়েন্সের কাছে আমার একটা জবাবদিহিতার ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে না আমি অনেকবার তাদের সাথে কথা বলে তারপর লাস্টে ফেড আপ হয়ে গেছি যে আমি না, গল্পটা আসলে আমার চরিত্রটা কোনো দিকেই যাচ্ছে না, আমি এইভাবে কাজ করতে চাই না। পরে আমি তাদের সাথে সুন্দরভাবে বসে কথা বলে সুন্দরভাবেই আমি কাজটা ছেড়েছি। এখনও যেমন কায়সার ভাই বলে যে সিজন 3 করলে কিন্তু তুমি করো, আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবো, না করার কোনোই কারণে। তাদের সাথে অন্য অনেকগুলা সিরিজেই আমি কাজ করেছি। আমার কাছে মনে হয় কি, আমাকে যদি কেউ কোনো কাজে নেয় তাহলে অবশ্যই সেই চরিত্রটার কিছু থাকতে হবে। একেবারে ফ্ল্যাট একটা ক্যারেক্টার, ওটা যেমন আমি করতেও পারি না, আমি এনজয়ও করি না, আমি চাইও না করতে। আমার মনে হয় তার থেকে আমি বাসায় বসে আছি, এটা আমি বরং বেটার। রাইট, মানে নিজে এনজয় না করলে তো কোনো চরিত্রকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া মানে কি করো, ভাত খাইছো, ঘুমাইছো, এই ধরনের ডায়লগ বলতে আমি আসলে এনজয় করি না। যার কারণে কিন্তু যে প্রথম দিকে আমি কিন্তু নায়িকার চরিত্রে অভিনয় করেছি, ঠিক আছে। আমাদের ওই সময় কিন্তু নায়িকা মানে শুধু নায়িকা দিয়ে যে অনেক ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার করেন সেটা কিন্তু এখন হচ্ছে, তখন কিন্তু হচ্ছিল না। তো ওই সময় আমি কিন্তু আস্তে আস্তে ওই কাজগুলো ছেড়ে গুলশান অ্যাভিনিউ যখন আমি করি, তখন কিন্তু গুলশান অ্যাভিনিউর ওই নেগেটিভ রোল করার বয়সও আমার না। রাইট, এবং ওটা তখন অনেক চ্যালেঞ্জিং একটা নায়িকা হঠাৎ করে এসে নেগেটিভ রোল, ওটা করার রিজনই কিন্তু এইটা। তো এই জন্য আমি বলি যে আমাকে নিয়ে যদি কাজ করতে হয় কাউকে একটু চিন্তা করে নেন, মানে চরিত্রের ভ্যারিয়েশনটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি ওভারঅল একদম ক্যারিয়ার শুরু থেকে নিয়ে আমরা এখনো পর্যন্ত যদি তাহমিনা সুলতানা মৌকে একটু রিড করার চেষ্টা করি বা পুরোপুরি দেখবার চেষ্টা করি, তাহলে কিন্তু ওই প্রতিচ্ছবিটাই আমরা দেখি, যে প্রতিচ্ছবিতে যে ব্যাপারটা চলে আসে যে সে কখনো আসলে শুধুমাত্র কাজ করার জন্যই কাজ করে যায়নি, তার নিজের ভালো লাগা এবং ভালোবাসাটাকে বজায় রেখে প্রত্যেকটা চরিত্রকে ধারণ করার চেষ্টা করেছে। খুব ভালো লাগলো মৌ আপু কথা বলে, আসলে সময়টা এত অল্প, কথা বলতে বলতে কখন যে শেষ হয়ে যায়। কিন্তু নিশ্চয়ই আবারও দেখা হবে যে কোনো আয়োজনে আমার সাথে। অনেক অনেক শুভকামনা রইল এবং ভালো কাজের প্রত্যাশা আমাদেরও থাকবে। তোমাকে অনেক ধন্যবাদ। আসলে তোমার সাথে গল্প করতে বসলে গল্প আসলে শেষ হবে না, মানে মাত্র গল্প জমে উঠলো আমাদের, তখনই প্রোগ্রাম শেষ। যাই হোক, আবার দেখা হবে। এসএটিভিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ। আমাকে বিদায় নিতে হচ্ছে আজকের মতো, কিন্তু আগামী আয়োজনে আবারও আপনাদের জন্য প্রিয় তারকা নিয়ে হাজির হয়ে যাব মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট স্টার টকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চোখ রাখবেন এসএটিভিতে। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।
নাম্বার 1 হেয়ার রিমুভাল ক্রিম, সৌন্দর্যের আত্মবিশ্বাস।